প্রকাশক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম সদস্য শিহাব 5 দিনের রিমান্ড। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টা জড়িতদের ধরতে অভিযান চলছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের 7ম দিনে 9 জেএমবি সদস্য আটক। অভিযানের নামে গণগ্রেফতারের প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত 154টি কারখানাকে প্রতিদিন 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি বললেন নৌ পরিবহন মন্ত্রী। এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, আসন খালি থাকা সাপেক্ষে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে বললেন শিক্ষামন্ত্রী। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। শুদ্ধস্বর প্রকাশনের মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে জড়িত অভিযোগে শিহাব ওরফে সাকিব নামে আনসারুল্লাহ বাংলা টিমের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, শিহাব এই হত্যা চেষ্টায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের 31 অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় আহমেদুর রশিদ টুটুলকে। এ সময় চাপাতির আঘাত ও গুলিতে টুটুলের সঙ্গে আহত হন লেখক ব্লগার তারেক রহিম ও রণদীপম বসু। এই ঘটনার সঙ্গে গ্রেফতার শিহাব সরাসরি জড়িত বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। পুলিশ জানায়, টুটুল হত্যা চেষ্টার 2 মাস আগে শিহাব আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। চট্টগ্রামে 2 মাস প্রশিক্ষণ নিয়ে আরও 4 সঙ্গী সহ সে ঢাকায় আসে। তারা মহাখালী এলাকায় একটা বাসা নেয়, যেটাকে তাদের মার্কাজ বলে। প্রকাশকের অফিসে ঢুকে তারা মনে করেছিল যে ওখানে একজন আছে, কিন্তু পরে 3 জনকে পেয়ে 3 জনের উপরই হামলা চালায় এবং সাকিব ওরফে শিহাব সে নিজেই আহমেদ রশিদ টুটুলের উপর 3টি আঘাত করে বলে সে স্বীকার করেছে। টুটুলের উপর যেদিন হামলা হয় একই দিন কাছাকাছি সময়ে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরিফিন দীপনকে হত্যা করে আনসারুল্লাহ বাংলা টিমের আরেকটি দল। পুলিশের দাবি, টুটুল হত্যা চেষ্টার সার্বিক দায়িত্বে ছিল শরীফ নামে একজন, আর দীপন হত্যার সমন্বয়কারী হিসাবে সেলিম নামে একজনের নাম পেয়েছেন তারা। দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের 3য় পর্যায়ের নেতা। এরা প্যারালাল 2 জন লিডার, সেলিম আর একটা হলো শরীফ। বলেছে যে সেলিমরা করে ফেলেছে অথচ আমরা করতে পারিনি, এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আনসারুল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত জসিমউদ্দিন রহমানি 2013 সাল থেকে জেলে থাকলেও গত 1.5 বছর ধরে একের পর এক নাশকতা করে যাচ্ছে সংগঠনটি। এই সময়ের মধ্যে কর্মী পর্যায়ের অনেককে গ্রেফতার করা সম্ভব হলেও নেতৃত্ব দানকারী কাউকে আইনের আওতায় আনা যায়নি কেন, প্রশ্ন ছিল গোয়েন্দা কর্মকর্তার কাছে। তাদের ভাষায় কথিত ইসলামের দুশমনদেরকে, ইসলামকে যারা ডিফেম করছে তাদেরকে এইভাবে হত্যা করে করে তারপর একটা পর্যায়ে গিয়ে তারা আরো বেশি সংগঠিত হলে তখন তারা বড় কিছু করবে। রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারেও খোঁজখবর চলছে বলে জানান তিনি। পর্যায়ে তারা লার্জ স্কেল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তী শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার উপর এরকম বর্বরোচিত হামলায় হতবাক পরিবার। এ ঘটনায় আটক গোলাম সাইফুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার 1 সপ্তাহ পার না হতেই আবারও একই কায়দায় হামলার শিকার হন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী। তবে প্রাণে বেঁচে গেলেও নিরীহ এই শিক্ষকের উপর এরকম হামলায় হতবাক তার স্বজনরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে স্ত্রী মণিমালার সঙ্গে কথাও বলেন রিপন। আমার সাথে কথা হয়েছে টুকটাক, তো বলেছে যে কি মানে এরকম আমার সাথে কেন হলো, আমি তো কারোর শত্রু না। বাইরে যে ইনজুরিগুলো হয়েছে তার ফলে ব্রেনে কোনো ইনজুরি হয়েছে কিনা এগুলো দেখার জন্য আমরা একটা সিটি স্ক্যান করতেছি। রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তকে ধরে ফেলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে বাকি হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 3টা ছেলে বাসা থেকে বেরোছে, বেরোনোর পরে আমি ওই টাকা আবার যে দিকে 3টা ছেলে বেরিয়েছে, আমি বুঝি হ্যাঁ তারা হলো মেন গেটের দিক গেছে। মেন গেটে জানতে পারলাম যে ওরা অটো 2টা পূর্ব দিক গেছে। পরে আমি আবার ওই ছেলেটা নিয়ে ওই পূর্ব দিক গেলাম। যাওয়ার পরে ডিসি সামনে যাওয়ার পরে ওরা ওইখানে নামছে। নামার পরে আমরা
আমরা দুইজনে প্রথমত ওরে লোকে ধরার চেষ্টা করি, পরে ওইখানে যারা উপস্থিত মানে জনগণ ছিল সবাই মিলে পরে ওরা ধরছি। তিনজন ছিল তো, দুইজন ওই জায়গায় নামছে, আর বাকি যে একজন সে লোকে অটোতে চলে গেছে। 1 মিনিটে ওরা লাগায় না এরা। তারপর বাইরের সাথে সাথে ওই ছেলেটা যাইতে যেহেতু 50 ফিট যাইতে পারে নাই, 50 বা 150 ফিট এর মধ্যে তো দেখছে বাড়ি দৌড়ে দিতে। তারপরে আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে ধর। যারা কুপিয়েছেন তাদের মধ্যে একজন আমরা গ্রেপ্তার করছি এবং তাকে নিয়ে এর সাথে কারা কারা জড়িত আছে তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হইতেছে। রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করে 3 জন দুর্বৃত্ত। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। আটক ফাহিমকে গত শনিবার সকাল থেকে খুঁজে না পাওয়ার দাবি করে দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা গোলাম ফারুক। সেখানে উল্লেখ করা হয় রাজধানীর উত্তরার দক্ষিণ খান থানার ফয়দাবাদে পরিবারের সঙ্গে থাকত ফাহিম। শনিবার সকালে বন্ধু শাকিলের সঙ্গে ব্যবহারিক খাতা আনতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। পরে ওই দিনই বিকেলে তার বাবার মুঠোফোনে বিদেশ চলে যাওয়ার কথা বলে একটি খুদে বার্তা পাঠায় ফাহিম। এ ঘটনায় তখনই দক্ষিণ খান থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকারীদের শনাক্তে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ না পাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছে পুলিশ। তবে সরকারের সব সংস্থা রহস্য উদ্ঘাটনে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। পাশাপাশি অপরাধ দমনে ঈদের আগেই চট্টগ্রাম নগরীতে 300 সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানান তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, পুলিশের যত সংস্থা আছে সবাই যার যার ওয়েতেই চেষ্টা করছে। এটির একটি ফলাফল বের আমরা করতেই চাই এবং ইনশাল্লাহ করতে পারবো। পুলিশ নিজেরা কিছু ক্যামেরা লাগাচ্ছি, এই সংখ্যাটি হয়তো 200-র মতো হবে। সিটি কর্পোরেশন মূল রাস্তা কেন্দ্রিক যে ক্যামেরা ছিল, যেগুলো কিছু বিচ্ছিন্ন হয়েছে সংযোগ, কিছু ক্যামেরা নষ্ট হয়েছে, এগুলো পরিবর্তনের একটি উদ্যোগ চলছে। ঈদের আগে হয়তো 2-4-5 দিন আমরা এই ক্যামেরার সুবিধাটি পেতে পারবো। ময়মনসিংহ 1 আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং এবং ময়মনসিংহ 3 আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় মনোনয়নের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের পার্লামেন্টারি বোর্ডের সভা। এতে সম্প্রতি ময়মনসিংহে শূন্য হওয়া 2টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে ওই 2 আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় মনোনয়ন প্রত্যাশী 41 জন প্রার্থীর মধ্যে জুয়েল আরেং ও নাজিমউদ্দিন আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। আগামী 18 জুলাই ওই 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেয়া ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ছাড়াও স্পিকার, প্রধান বিচারপতি, সামরিক বেসামরিক সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। প্রবাসী সময় আরো থাকছে। ঈদের আগে সংস্কার না হলে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলে ভোগান্তির আশঙ্কা। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। জঙ্গি দমনের অংশ হিসেবে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 7ম দিনে আটককৃতদের মধ্যে 9 জন জেএমবি ও 1 জন হিজবুত তাহরির সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাত থেকে অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 জন জামায়াত কর্মী ও 1 শিবির কর্মী সহ 4 জনকে আটক করা হয়। এছাড়া টাঙ্গাইল থেকে সন্দেহভাজন 46 জন এবং সাতক্ষীরা থেকে 94 জনকে আটক করা হয়। গাজীপুর থেকে 74, পঞ্চগড় থেকে 38 এবং মানিকগঞ্জ থেকে 7 জনকে আটক করা হয়। সন্ত্রাসী ধরতে নয়, বরং বিএনপি নেতাকর্মী ও তাদের সমর্থকদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় বেগম জিয়া বলেন, সরকার নিজে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের জেলে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, হত্যাকারী, গুম হত্যাকারী, তারা অন্যের নামে বিচার দিয়ে বেড়ায়। কিন্তু আমি বলবো, এই সরকারই হলো রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু করছে যেটা জনগণ জানে না এবং যেটা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছে। আজকে উচিত দেশের মানুষকে, সকলকে ঐক্যবদ্ধ হওয়া। বিশেষ অভিযানের নামে সরকার গণগ্রেফতার চালাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে 18 জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের গণগ্রেফতার বন্ধে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট থেকে রুল জারিরও অনুরোধ জানান রিজভী। কর্তৃপক্ষকে দমন করার জন্যই এই নির্বিচারে গণগ্রেফতারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। কেন সরকার এই হিংসাত্রয়ী গণগ্রেফতার ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা মানবে না, সে বিষয়ে সুমোটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ করছি। সরকারের এহেন গণগ্রেফতারের প্রতিবাদে আগামী শনিবার 18 জুন ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। জঙ্গি সন্ত্রাসীদের বাঁচাতে বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নতুন করে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত 14 দলের যৌথ সভায় তারা এ মন্তব্য করেন। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ব্যবহার করে বিএনপি জামায়াত দেশে গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিককালে যে গুপ্ত হত্যা হচ্ছে, সরকার এই গুপ্ত হত্যা বন্ধ করার জন্য কঠোর আইনি পদক্ষেপ নিয়েছেন। ঠিক সেই সময় তাদেরকে রক্ষা করার জন্য আজকে এই সন্ত্রাসের রানী বেগম খালেদা জিয়া, উনি আজকে এই সন্ত্রাসীদের রক্ষা করার জন্য নতুন করে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ঢাকা সহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে সমবেত করব। তারা এগিয়ে আসবে, নিজের চেষ্টায় এগিয়ে আসবে, ইচ্ছায় এগিয়ে আসবে, কাউকে আনবো না আমরা, তারা নিজেরাই আসবে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ সমস্ত শ্রেণীর মানুষ ইনশাল্লাহ এগিয়ে আসবে। 3টা থেকে 4টা পর্যন্ত 19 তারিখে ঢাকা কেন্দ্রীয় সমাবেশ এবং জেলা উপজেলা পর্যায়ে, এবং তার মধ্যে দিয়ে আমরা নতুন করে আবার এই গুপ্ত হত্যার বিরোধীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। হাজারীবাগ থেকে 154টি ট্যানারি সাভারে স্থানান্তর না করা পর্যন্ত পরিবেশের ক্ষতিপূরণ বাবদ দৈনিক 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হলেও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান অবস্থায় প্রতিদিন এই পরিমাণ অর্থ দেয়া তাদের পক্ষে অসম্ভব। পরিবেশবিদরা বলছেন, এ রায় ঢাকার আশপাশের পরিবেশ দূষণকারী অন্য কারখানার জন্য সতর্কবার্তা। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2001 সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার আদেশ দেন হাইকোর্ট। এরপর দফায় দফায় নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি। তবে পরিবেশ রক্ষার স্বার্থে বৃহস্পতিবার 154টি ট্যানারিকে প্রতিদিন 50,000 টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি AKM শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। এই অর্থ শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ধার্যকৃত টাকা কারখানাগুলো জমা দিচ্ছে কিনা এ বিষয়ে আগামী 17 জুলাই শিল্প সচিবকে জানাতে বলা হয়। এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্যানারি মালিকরা বলছেন, প্রতিদিন জরিমানা দিয়ে কারখানা পরিচালনা করা সম্ভব নয়। যদি হামায়তপুরে না যেতে পারি, কারণ এই পরিমাণ জরিমানার অর্থ দিয়ে আমরা মনে হাজারীবাগে আমরা সার্ভাইভ করতে পারবো না, সেক্ষেত্রে হয়তো আমাদের ব্যবসা শাটডাউন করে দেওয়া লাগে কিনা ঠিক বুঝতে পারতেছি না। যে এখানে একটা সেক্টর, এখানে যে শ্রমিক কর্মচারী এতগুলি লোক যে জড়িত, সবারই আসলে একটু সমস্যা হয়ে যাবে। আপিলের ব্যাপারটা আসলে আমরা ডিটেলস রায়টা দেখে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপটা আমরা নেওয়ার চেষ্টা করব। এই সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা বলছে, শুধু হাজারীবাগ নয়, ঢাকার আশেপাশের সব পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের জন্য এটি সতর্কবার্তা।
জরিমানা দিয়ে যে কোনো সমাধান হবে তা না, কিন্তু সেটারও খুব প্রয়োজন আছে। আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। ঢাকা শহরের এই যে দূষণের জন্য হাজারীবাগ যেমন দায়ী, 22,000 ঘনমিটার বর্জ্য প্রতিদিন যাচ্ছে। ঢাকার আশেপাশে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু 1,20,000 ঘনমিটার যাচ্ছে। তাদের জন্য একটা উদাহরণ হবে। একইভাবে আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা, বিশেষ করে আমাদের ওয়াসা বা সিটি কর্পোরেশন, যাদের জন্য কিন্তু বুড়িগঙ্গা এবং ঢাকার দূষণ হচ্ছে, তাদেরও কিন্তু কাছেও কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে সৃষ্টি হবে। রায় অনুযায়ী ট্যানারি মালিকদের দেয়া জরিমানা পরিবেশ রক্ষায় ব্যয় করা হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরো থাকছে। যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে আহত লেবার পার্টির এমপি জো কক্স মারা গেছেন, একজন আটক। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের মেধা তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম আগামী 18 থেকে 22 জুন পর্যন্ত চলবে, আর ক্লাস শুরু হবে 10 জুলাই। এবছর ভর্তির জন্য মোট 13,01,099 জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তবে এসএসসি পাশ করেও 1,54,366 জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেননি। এছাড়া দেশের 48টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি বলেও জানান শিক্ষামন্ত্রী। গত 26 মে থেকে 10 জুন পর্যন্ত অনলাইনে ও মোবাইলে খুদে বার্তার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। যে সকলে তার ইচ্ছা মতো আসন নাও পাইতে পারে, পাওয়া সম্ভব না, কারণ পছন্দ সেই আসন যে পরিমাণ আছে তার চেয়ে হয়তো পছন্দ দাবিদার এর চেয়ে বেশি আছে, কিন্তু আসনের জন্য ভর্তি দিতে পারবে না, লেখাপড়া চলবে না, এমন সুযোগ নাই। বরং আমাদের 7 লক্ষ আসন ফাঁকা থাকবে। এইবার ভর্তির জন্য যে আমাদের আবেদনকারী তার সংখ্যা হচ্ছে 13,01,099 জন। আমরা তারিখ নির্ধারণ করে দিয়েছি, দ্বিতীয় তারিখ, যে ওই তারিখের মধ্যে ভর্তি শেষ হয়ে যাবে। তখন আমরা দেখব যে কোন কোন কলেজে কেউ ভর্তি হয় নাই। তখন খালি আসনটা যখন পাওয়া যাবে, তখন যারা ভর্তি হইতে পারেন নাই তাদের মধ্যে তারা যেখানে তাদের পছন্দ সেখানে আবার দেওয়ার সুযোগ থাকবে। হল দখলকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 6 জন। বৃহস্পতিবার কলেজের কৃষ্ণচূড়া চত্বরে ইফতারের পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন ও ছাত্র উপবৃত্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা গ্রুপের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। সাধারণ ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের বেশ কয়েকটি হলে বহিরাগতদের আশ্রয় দিয়ে আসছিল সোহেল রানা ও তার দল। এর প্রতিবাদ করতে এই ঘটনা ঘটে। পরে রাত 8:30টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ঈদ ভিসা ক্যাম্পের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীরতা পাবে বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পের সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত 12 দিনের বিশেষ এই ক্যাম্পে 56,318 জন বাংলাদেশিকে 1 বছরের জন্য ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটা একটি অনন্য ব্যাপার এবং অনেক বড় পদক্ষেপ। আমার মনে হয় বিশ্বের অন্য কোনো দেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এত কম খরচে ও এত সহজে এত বেশি ভিসা দেয়নি, যা ভারত ও বাংলাদেশ দুটি দেশের সম্পর্কের পাশাপাশি দুটি দেশের মানুষের সম্পর্ককেও আরো অনেক বেশি পরিমাণ গাঢ় করবে। গত 12 দিনে আমরা প্রায় 56,318টি ভিসা দিচ্ছি। ভারত বাংলাদেশ নৌ ট্রান্সশিপমেন্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আজ। আশুগঞ্জে ভারত থেকে আসা 1000 টন রড বোঝাই এমভি নিউটেক 6 নামের কার্গো জাহাজের পণ্য খালাসের মধ্য দিয়ে কার্যকর হয় এই চুক্তি। বৃহস্পতিবার দুপুরে পণ্য খালাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, কারোর লেজুর বৃত্তি নয়, নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি কার্যকর করা হয়েছে। আশুগঞ্জ থেকে ফিরে মঞ্জুরুল ইসলামের ক্যামেরায় সানবির উপলের রিপোর্ট।
ভারতের কলকাতা থেকে আগরতলায় পণ্য পরিবহনে পাড়ি দিতে হয় 1650 কিলোমিটার পথ। অথচ এই পণ্য বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করলে অতিক্রম করতে হবে মাত্র 550 কিলোমিটারের মতো। এ লক্ষ্যে 1972 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে ট্রানজিটের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে গত বছরের 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সই করা হয় নৌ প্রোটোকল চুক্তি। আশুগঞ্জে ভারত থেকে আসা 1000 টন রড বোঝাই কার্গো জাহাজের মালামাল খালাসের মধ্য দিয়ে কার্যকর হয় এই দুই দেশের মধ্যকার নৌ চুক্তি। এ উপলক্ষে আশুগঞ্জ নৌবন্দরে নৌমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ অবস্থানেরই প্রকাশ ঘটেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদার হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে ত্রিপুরার মানুষ উপকৃত হবে। আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাই। নৌ পরিবহন মন্ত্রী বলেন, কারো লেজুর বৃত্তি নয়, নিজেদের উন্নয়নের স্বার্থেই এই চুক্তি কার্যকর করা হয়েছে। শিগগিরই অবকাঠামো উন্নয়নে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের সব দিক থেকে কিন্তু অর্থনৈতিকভাবে লাভ হবে। এই ট্যাক্সিটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমরা ভারতের ভাষা। বাংলাদেশ কখনো কোনো দেশের লেজুর বৃত্তি করে না, ভারতের লেজুর বৃত্তি বাংলাদেশ করে না। পণ্য পরিবহন পুরোপুরি শুরু হলে সরকারের পাশাপাশি বাংলাদেশের পরিবহন ও শ্রমিকরা এর সুফল পাবে বলে মত বাংলাদেশ কার্গো ভেসেল ওনার অ্যাসোসিয়েশনের। তবে ভারতের 7 সিস্টার্সে বাংলাদেশি পণ্য রপ্তানিকারক ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তাদের। এই রাস্তা আরো শক্তিশালী করতে হবে, প্রশস্ত করতে হবে এবং যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি এই পোর্টের ব্যবহারটা বাড়বে। যদি আমাদের ডিসঅ্যাডভান্টেজ বেশি হয়ে যায় তাহলে তো ওইখান থেকে মাল আনবে, আমাদের মাল নেবে না, সেখানে আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনে টন প্রতি 192 টাকা করে বাংলাদেশকে শুল্ক পরিশোধ করবে ভারত। এর মধ্যে পণ্য শুল্ক বাবদ 130 টাকা, রোড চার্জ 52 টাকা 22 পয়সা এবং বন্দর ব্যবহার চার্জ 10 টাকা। ট্রান্সশিপমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হলো। তবে শুল্ক আদায় কিংবা অবকাঠামো উন্নয়ন, এই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু সুবিধা আদায় করতে পারবে এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, তা এখন ভবিষ্যতে দেখার বিষয়। সানবীর রূপল, সময় সংবাদ, আশুগঞ্জ। এবার প্রবাসের খবর। ব্রিটেন ও ইউরোপের বেশ কয়েকটি দেশে রোজা রাখতে হচ্ছে দীর্ঘ প্রায় 18.5 ঘন্টা। প্রবাসী বাংলাদেশিরাও এই কষ্ট সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম সাধনা করে যাচ্ছেন প্রতিদিন। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। ইস্ট লন্ডন মসজিদের সময় অনুযায়ী সেহরি রাত 2:39 এবং ইফতার রাত 9:23। প্রায় 18.5 ঘন্টা রোজা রাখছেন ব্রিটেনের ধর্মপ্রাণ মুসলমানরা। কর্মব্যস্ত কঠিন প্রবাস জীবনে রোজা পালনের প্রথমে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে উঠছেন বলে জানালেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করি, এটা অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা। প্রথম দিকে একটু কষ্ট হলো, আস্তে আস্তে সয়ে যাচ্ছে। যদিও লম্বা দিন হয়, আমাদের খুব ভালোই চলছে, খুব আরামে চলছে। আমরা সবাই আরামে আস্তে আস্তে রমজান শরীফ পালন করতে আসছি। ইফতারের পর মাগরিব, এশা ও তারাবি নামাজ এবং সেহরি খাওয়া সহ রাতের বেশ কয়েক ঘন্টা ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় ব্রিটেনের মুসল্লিদের। বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে রমজানের সময় অনেকটাই বাংলাদেশিদের মিলন মেলা বসে। ইস্ট লন্ডন মসজিদে নামাজে আসি, আমাদের অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়, সব ভাইদেরকে দেখতে পাই, সবাই একসাথে ইফতারি করি, তারাবি পড়ি, সেম দেশের মতোই লাগে। এই জন্য আমরা আল্লাহর কাছেও কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন এই লন্ডনে এরকম পরিবেশ সবসময় থাকতে। ব্রিটেন সহ ইউরোপে বসবাসরত মুসলমানদের এবার 30 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে হচ্ছে। তবে এবছর গরমের তীব্রতা অনেকটা কম থাকায় কিছুটা স্বস্তির মধ্যে রয়েছেন রোজাদাররা। সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর সম্মানে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স। অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর খালিশউদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ নুরুল আলম সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক বাড়ানোর লক্ষ্যে গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। এছাড়া বক্তারা কমিউনিটির সবাইকে সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা সহ কুমিল্লাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। পবিত্র মাহে রমজানের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি।
বুধবার কাতারের রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মানিক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সহসভাপতি পরিমল চন্দ্র দাস, মামুনুর রশিদ ও পেয়ার মোহাম্মদ সহ আরো অনেকে। ইফতারের আগে দেশ, জাতীয় মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে দুর্বৃত্তদের গুলিতে আহত লেবার পার্টির এমপি মারা গেছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার লিডস শহরের কাছে ব্রিস্টলের একটি ক্যাফেতে গুলিবিদ্ধ হন পার্লামেন্ট সদস্য জো কক্স। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় 41 বছর বয়সী কক্সের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত 52 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে এখনো জানা যায়নি। কাউন্টির অভিজ্ঞতা মুস্তাফিজের ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শুধুমাত্র ফিট থাকলে মুস্তাফিজের কাউন্টি খেলতে ইংল্যান্ড যাওয়া উচিত বলে মনে করেন তিনি। আলটিমেটলি এটা ডিপেন্ড করবে ওর শরীরের উপরে। ও যদি ফিট থাকে, মনে করো খেলতে যেতে চাই, ও অবশ্যই যাবে। কাউন্টি যদি 4 ডে ম্যাচগুলোও খেলতে পারে তাহলে ওর, আমার কাছে মনে হয় ওর ক্রিকেট শেখার অনেক কিছু থাকবে ওখানে। টি20 বা সব যে স্থানে খেলি একই ফরম্যাট যেহেতু, তো হ্যাঁ আপনি ম্যাচ খেললে শিখবেন, এটা স্বাভাবিক। বাট 4 ডে ম্যাচে যে শিক্ষাটা পাওয়া যাবে ওটা আর কোথাও আমার কাছে মনে হয় পাওয়া সম্ভব না। একটু রেগুলার হলে তো ভালো হতোই, বাট এরকম বেশ আগেও হয়েছে যে আমরা অনেকদিন গ্যাপের পরে আবার ম্যাচ খেলা শুরু করছি। বাট যেটা হবে যে এবার আমাদের প্রিপারেশনটা একদিক থেকে ভালো হবে, সবাই অনেক ফিট অবস্থায় ইংল্যান্ডের সাথে সিরিজটা শুরু করতে পারবে। ইউরো ফুটবলের খবর। লিড নিয়েও ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারল না ওয়েলস। 2-1 গোলে তারা হেরেছে ইংল্যান্ডের কাছে। এ জয়ে নকআউট পর্বের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল ইংলিশরা। স্তাদে বোলার্টে ম্যাচের 6 মিনিটে সহজ সুযোগ মিস করেন রহিম স্টার্লিং। এরপর বেশ কয়েকবার প্রতিপক্ষের ডেরায় গেলেও গোল আদায় করতে পারেনি রুনিরা। উল্টো 42 মিনিটে গ্যারেথ বেলের দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেয় প্রথমবারের মতো ইউরো খেলতে আসা ওয়েলস। বিরতির 11 মিনিট মাথায় লেস্টার সিটির তারকা জেমি ভার্ডের দক্ষতায় সমতায় ফেরে ইংল্যান্ড। 1-1 গোলে ম্যাচ যখন সমতায় শেষের পথে, তখন অতিরিক্ত সময়ে ড্যানিয়েল স্টারিজের ডিফেন্স সেরা শটে স্বপ্নিল জয় পায় থ্রি লায়ন্সরা। এ জয়ে ইংলিশরা নকআউট পর্বের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে জিততেই হবে ওয়েলসকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রকাশক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম সদস্য শিহাব 5 দিনের রিমান্ডে। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টা জড়িতদের ধরতে অভিযান চলছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের 7ম দিনে 9 জেএমবি সদস্য আটক। অভিযানের নামে গণগ্রেফতারের প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত 154টি কারখানাকে প্রতিদিন 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি, বললেন নৌ পরিবহন মন্ত্রী। এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ। আসন খালি থাকা সাপেক্ষে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে, বললেন শিক্ষামন্ত্রী। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক, প্রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দেন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।